দেখুন, জিরো আওয়ারে বিশেষত বিভিন্ন পর্বে আমরা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। আজও তার খানিকটা অংশ, অর্থাৎ এই মুহূর্তে প্রয়োজনীয় পদক্ষেপ বা ঠিক কি পরিস্থিতি ওপার বাংলার, এবার কি তবে যুদ্ধে জড়িয়ে পড়ছে বাংলাদেশ? কারণ একদিকে চাপ, অর্থাৎ আন্তর্জাতিক যে চাপ রয়েছে, সেই চাপ বা চালে সে পথেই কি এগোতে বাধ্য হবেন অন্তর্বর্তী সরকারের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ ইউনূস? এই বিষয়গুলি যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। আর এখান থেকে আজ জিরো আওয়ারে আমরা নজর রাখবার চেষ্টা করবো। দেখুন, একদিকে বাংলাদেশ মায়ানমার সীমান্তে ঠিক কি ঘটছে, কারণ এর আগেও আমরা দেখেছি যে আরাকান আর্মি তারা একটু একটু করে দখল নিতে শুরু করেছে। আর এখান থেকেই সেই একই প্রশ্ন ঘুরে ফিরে আসছে, তাহলে কি এবার যুদ্ধে জড়িয়ে পড়বে বাংলাদেশ? কারণ সীমান্তে কি ঘটছে, অর্থাৎ বাংলাদেশ মায়ানমারের সীমান্তে ঠিক কি ঘটছে? মোহাম্মদ ইউনূস তিনি আন্তর্জাতিক চাপ এবং চালে বাধ্য হচ্ছেন কোন পথে হাঁটতে? কেনই বা কক্সবাজারের মতো জায়গায় বিমান এবং ড্রোন ঘাঁটি বানাচ্ছে বাংলাদেশ? ঢাকায় এসে মার্কিন কর্তারা ঠিক কি নির্দেশ দিলেন? এই একাধিক প্রশ্ন সামনে আসছে। এবং সব থেকে বড় বিষয়, আমরা দেখেছি এই বাংলাদেশ যেখানে কট্টরপন্থী মৌলবাদীদের বীভৎস প্রভাব, আর সেখানে মুসলিম বিশ্ব কি হাত তুলে নিচ্ছে? প্রশ্ন করতে বাধ্য হচ্ছি আমরা, কিন্তু কেন? দুবাই ডোজে দিশেহারা কি ইউনূস? ভারতের পরবর্তী পদক্ষেপই বা এরপর কি হতে পারে? এই একাধিক বিষয় নিয়ে আজ আলোচনা। এই মুহূর্তে জিরো আওয়ারে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, একের পর এক প্রশ্ন, আর সেই প্রশ্নের সব থেকে মূল যে বিষয় হয়ে দাঁড়াচ্ছে, তাতে আন্তর্জাতিক চাপ হোক বা এই চাল, তাতে কি কোনোভাবে মোহাম্মদ ইউনূস তিনি দিশেহারা হয়ে পড়ছেন, নানান দিক থেকে কোণঠাসা হচ্ছেন? দর্শকরা বলেন যে, বরং বাংলাদেশের দর্শকরা বলেন যে আপনাদের দেশ নিয়ে আপনারা কিছু বলুন। তো আমরা বলছি যে আমাদের দেশে যে ওয়াকফ সংশোধনী আইন, তা নিয়ে কি হবে, সে আইন নিয়ে কিছু স্থগিতাদেশ হবে কি না, বা তিনটি ক্ষেত্রে মূলত ওয়াকফ বোর্ডের বা পরিষদের যে সদস্য পদ, তা নিয়ে ইন্টারিম অর্ডার হবে কি না, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু ভারত ভীষণ দায়িত্বশীল রাষ্ট্র, ঠিক দুপুর 2টোর পরে সুপ্রিম কোর্টে যখন শুনানি শুরু হবে, আমরা সেই বিষয়ে নজর রাখবো এবং আমরা সেই খবরটা দেখাবো দর্শকদের জন্য, বলছি আর কি এটা। কিন্তু যেটা আমাদের ভাবাচ্ছে বা প্রত্যেককে ভাবাচ্ছে, তুমি দেখবে মুর্শিদাবাদের ঘটনায় তুরস্কের যে অর্থকে ব্যবহার করে, স্পেনের মাটিকে ব্যবহার করে এবং বাংলাদেশি জঙ্গিদের ব্যবহার করে মুর্শিদাবাদের এই ভয়াবহ ঘটনা ঘটানো হয়েছে বলে গোয়েন্দাদের একটা বড় অংশ মনে করছেন বা গোয়েন্দাকর্তারা মনে করছেন। ফলে বাংলাদেশকে যদি মনে করি আমরা যে না ঠিক আছে, পশ্চিমবঙ্গ থেকে সামান্য বড়, একটু সাইজে বড়, এ দিয়ে কিছু হবে না, তাহলে ভুল। কারণ সে দেশের শুভবুদ্ধিপন সম্পন্ন নাগরিকদের এখন প্রায় ঘরের ভেতরে আটকে দেওয়া হয়েছে, রাস্তা দাপিয়ে বেড়াচ্ছে সেখানকার জঙ্গি জিহাদিরা প্রত্যেক দিন, এবং এই জঙ্গি জিহাদিরাই প্রত্যেক দিন পলিসি মেক করছে। এবং যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে এবার হয়তো একটা ভুল চাল খেলে ফেলেছেন মোহাম্মদ ইউনূস তার সিন্ডিকেট, এবং তার বড়সড় তাদেরকে এবার একটা পেমেন্ট হয়তো চোকাতে হবে, একটা বড়সড় হয়তো মূল্য চোকাতে হবে। কারণ যে ছবি আসছে বা তথ্য আসছে বাংলাদেশ সম্পর্কে, খুব গোপনে ঘটেছে, অত্যন্ত ভয়ঙ্কর। বাংলাদেশের মানুষ, পার্শ্ববর্তী দেশ আমরা আমাদের, এবং এ রাজ্যে এপার বাংলার মানুষকেও সেটা জানতে হবে। তোমাকে বলে রাখবো যে বহু আগে রাশিয়া থেকে গোয়েন্দা বার্তা ছিল যে বাংলাদেশ ভেঙে টুকরো টুকরো হবে। এই গোয়েন্দা বার্তা আগেই ছিল, আমরা কেজিবি সে তথ্য আগেই দেখিয়েছিলাম। সিএনএর প্রত্যেকটি খবর শিলমোহর পড়ছে, সেই তথ্যে বোধহয় পড়তে চলেছে। কারণ তোমাকে বলবো, বাংলাদেশে এই মুহূর্তে রয়েছেন আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের 3 বড় কর্তা। কারা কারা রয়েছেন? চার্জ দ্য অ্যাফেয়ার্সে আছেন সুশান স্টিভেনসন, নিকোল অ্যাঞ্চেলিক এবং অ্যান্ড্রু আর হেরফ। এই 3জন শীর্ষ কূটনীতিক, আমরা স্ক্রিনের ছবিও দেখিয়ে দেবো, তারা রয়েছেন ঢাকায়, এবং তারা মূলত ওয়াকারুজ্জামানের সঙ্গে কথা বলেছেন এবং মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা তারা বলছেন। এর আগে আমরা দেখেছি মার্চ মাসে জেবি ভয়েল, যিনি মূলত প্যাসিফিক জোনের যে সামরিক কর্তা, লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার, এবং তিনি বাংলাদেশে গেছেন, দীর্ঘ সময় ছিলেন, সেটা ছিল মূল বিষয়। তারপরে এইবার স্টেট ডিপার্টমেন্টের বড় বড় কূটনীতিবিদরা রয়েছেন। কেন? প্রশ্নটা যে আমেরিকা এত গুরুত্ব দিয়ে কেন অংশটাকে দেখছে, কেন তারা পৌঁছেছেন, তার কারণ হলো যে কারণে হাসিনা, অর্থাৎ শেখ হাসিনা, তিনি ডিপ স্টেটের যে প্রস্তাবে রাজি হয়েছিলেন না, যে না, সেন্ট মার্টিনে আমরা কোনোভাবেই আমেরিকার কোনো ঘাঁটি বানাতে দেব না,
তারপর অনেকে মনে করেন এটা এই ন্যারেশনটা আছে যে ডিপ স্টেট কোনো না কোনোভাবে হাসিনাকে উৎখাত করে, এটা অনেকে মনে করেন। এবং সেই একই তোপে এবার বিদ্ধ হয়েছেন মোহাম্মদ ইউনূস। পালানোর জায়গা নেই, পালাবেনি বা কোথায়? কারণ আমেরিকার নজর দীর্ঘদিন ধরে জিওপলিটিক্যালি ভীষণ গুরুত্বপূর্ণ এই সেন্ট মার্টিনে তার ঘাঁটি তো বানাবেনই, একই সঙ্গে মায়ানমারে একটা যুদ্ধ শুরু হবে। আমরা আগাম সেই তথ্য পাচ্ছি, আমাদের কাছে প্রচুর গোয়েন্দা রিপোর্ট আসছে, বিভিন্ন সোর্স মারফত আসছে। কীরকম যুদ্ধ হবে? যে যুদ্ধে আবার বাংলাদেশকে সামনে রেখে যুদ্ধটা লড়বে বিভিন্ন আন্তর্জাতিক মহল। হ্যাঁ, এমনটাই, সেই তথ্যটাই আমরা জানতে পারছি। তার কারণ বাংলাদেশকে দিয়েই টেকনাফ, কক্সবাজার এবং সন্নিহিত যে শীতলখালি আছে এই অংশটায় এখানে নির্দিষ্টভাবে ড্রোন ঘাঁটি, সামরিক ঘাঁটি বানানো হচ্ছে। এগুলো প্রায় শেষের মুখে। এবং যে রিপোর্ট আমাদের কাছে পৌঁছচ্ছে, যে সোর্স মারফত ইনফরমেশন এবং ভীষণ রিলায়েবল সোর্স থেকে ইনফরমেশন আসছে, যে এই যে শীতলখালি যেটা কক্সবাজারের ঠিক পাশেই আছে, এখানে যে বড় বিল্ডিংগুলো গত কয়েক মাসে রেডি করে দেওয়া হয়েছে, এখানে মূলত রসদ ঘাঁটি তৈরি করা হবে এবং থাকবেন ইউএস আর্মির বিভিন্ন সেনাকর্তা এবং জওয়ানরা। কেন? তার কারণ হলো যে জান্তা সরকার, যারা মায়ানমারে এই মুহূর্তে ক্ষমতায় আছেন, তাদেরকে হটিয়ে দাও। এবং দীর্ঘদিন এটা আমেরিকার পলিসি, সরাতে পারলে বাকি স্টেটগুলোকে ইন্ডিপেন্ডেন্ট করো। এক্ষেত্রেই বাংলাদেশকে ব্যবহার করা হবে, বাংলাদেশ আর্মিকে ব্যবহার করা হবে। অর্থাৎ অনেকে বলছেন যে বাংলাদেশ আর্মিকে একটা প্রক্সি ওয়ারে জড়িয়ে দেওয়া হচ্ছে, বাংলাদেশের মাটিকে ব্যবহার করে। কারণ যে মুহূর্তে বাংলাদেশ এই মিস অ্যাডভেঞ্চারে যাবে, সেই মুহূর্তে ক্ষমতায় ধারে ভারে অনেক এগিয়ে মায়ানমার গভর্নমেন্ট সামরিক দিক থেকে, অন্তত ইন্টারন্যাশনাল ইন্ডেক্সে সেটাই রিফ্লেকশন আছে, বাংলাদেশেরও পাল্টা আক্রমণ চালাবে। হ্যাঁ, আমেরিকাও চালাবে। তাহলে কি হবে? বাংলাদেশের কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম এই বিস্তীর্ণ অংশ বিধ্বস্ত হবে। কি বলছেন বাংলাদেশের এই যে প্রক্সি ওয়ারে জড়িয়ে যাওয়া মোহাম্মদ ইউনূসের টোপ গিলে ফেলা এবং সমস্ত বিষয় নিয়ে সেখানকার বিশেষজ্ঞরা কি বলছেন, সেই বক্তব্য আমরা দর্শকদের শোনাবো। তাহলে তাদের সৌদিতে যারা বাঙালি আছে তারা এখন বর্তমানে ভালো নাই। কারণ হচ্ছে, আমি কিছুক্ষণ আগে একটা রেস্টুরেন্টের ভিতরে ছিলাম, আমার সামনে থেকে 6-7 জন যারা বাইক ডেলিভারি করে মোটরসাইকেল। শেখ হাসিনার কাছে সেন্ট মার্টিনস চেয়েছিল আমেরিকা করিডোরের জন্য মূলত, এবং শেখ হাসিনা সেটা রাজি হয়নি বলেই ক্ষমতা ছাড়তে হয়েছে। এখন ইউনূস ক্ষমতায় থাকার জন্য পুরো পার্বত্য চট্টগ্রাম দিয়ে দিবে প্রয়োজনে, এবং সেটাই করছে। বাংলাদেশ আর্মিকে মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধে লাগাচ্ছে রাখাইন স্টেটকে হেল্প করার জন্য। রাখাইন স্টেট যেন আলাদাভাবে রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, সেটা আরাকান আর্মি এবং রোহিঙ্গাদের জন্য হয়, সেই চেষ্টা করছে। তো এই যুদ্ধে বাংলাদেশের আসলে অংশগ্রহণ করারই কথা না, কিন্তু বাংলাদেশকে বাধ্য করা হচ্ছে অংশগ্রহণ করতে। প্রাপ্তি কিছুই না। বাংলাদেশ যেটা হতে পারে যে পুরো পার্বত্য চট্টগ্রামে আসলে হারাতে পারে। মার্টিনের কাছাকাছি যে নেভাল বেসটা বানানো ওদের দীর্ঘদিনের পরিকল্পনা, সেই পরিকল্পনার বাস্তবায়ন। যে বিষয়টি সামনে আসতে তুমি শুনলে, দর্শকদের শোনালাম, যে একটা বিষয় ভীষণ পরিষ্কার, যে বাংলাদেশ খুব দ্রুত একটা প্রক্সি ওয়ারে জড়াচ্ছে, যেই যুদ্ধটা বাংলাদেশের জন্য প্রয়োজন ছিল না, বাংলাদেশের মানুষের জন্য প্রয়োজন ছিল না, এই যুদ্ধটা চাপিয়ে দিচ্ছে আন্তর্জাতিক মহল। কারণ এই জিওপলিটিক্যাল অবস্থানটা সেন্ট মার্টিনে ইউএস আর্মির ঘাঁটি হবে, যেটার বিরোধিতা করেছিলেন শেখ হাসিনা, যে কারণে তাকে ডিপ স্টেট সরিয়ে দিয়েছে বলে একটা বড় অংশ মনে করেন। সেটাই হতে চলেছে। এই মোহাম্মদ ইউনূস, যিনি দীর্ঘদিন ধরে ক্লিন্টন ফাউন্ডেশনের মেম্বার, মালিকানা রয়েছে গ্রামীণ আমেরিকার, তিনি করেছেন এই কথা, তিনি দিয়েছেন এই প্রতিশ্রুতি। অর্থাৎ বাংলাদেশের মাটিতে বিদেশি শক্তি আসবে, তারা ঘাঁটি বানাবে, বাংলাদেশের মাটিকে ব্যবহার করে তারা নির্দিষ্টভাবে অন্য দেশে আক্রমণ চালাবে, অন্য দেশ এবার বাংলাদেশে আক্রমণ চালাবে। ফলে বাংলাদেশের কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম বা এই শীতলখালি এই বিস্তীর্ণ অংশ এখন বোমা বারুদে বিধ্বস্ত হবে বলে অনেকেই এখন আশঙ্কা প্রকাশ করতে শুরু করেছেন। তাদের পাল্টা কি বলা হয়েছে? পাল্টা বলা হয়েছে যে 12 লক্ষ রোহিঙ্গা আছে, এদের মধ্যে মাত্র 80,000 রোহিঙ্গাকে পুশ ব্যাক করে মায়ানমারে পাঠানো হবে। অনেকে মনে করছেন এটা কোনো লাভজনক চুক্তি হতে পারে না। এতটাই বিপজ্জনক অবস্থায় এই মুহূর্তে বাংলাদেশ প্রবেশ করে ফেলেছে, এবং এই গোটা যে ড্রোন ঘাঁটি, সামরিক ঘাঁটি তারা বানাতে বাধ্য হচ্ছে বৃহৎ শক্তির চাপে। এবং মোহাম্মদ ইউনূস গিয়ে
চীনে বলে এসেছিলেন যে এই অঞ্চলে তারাই গার্ডিয়ান, এই অঞ্চলে তারাই সব কিছু করবেন। ফলে যে মুহূর্তে আমেরিকা এখানে সামরিক ঘাঁটি বানাবে সেই মুহূর্তে বৃহৎ শক্তি চীন, অর্থাৎ যাদের বলা হয় যে ঘুমন্ত ড্রাগন, তাদের বিষ নজরে পড়বে বাংলাদেশ। দুদিকেই কাটছে, এদিকে ওদিকে। এবং তার পাশাপাশি ভারত, তার ভূমিকা আমরা আসছি, অবশ্যই বলছি ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে আছে। তার আগে যেটা গুরুত্বপূর্ণ যে বাংলাদেশে কি ঘটেছে, বাংলাদেশে সেখানে সৌদির যিনি প্রিন্স মোহাম্মদ বিন সালমান, তাকে যেহেতু সৌদি আরব ইতিমধ্যেই বাংলাদেশের নাশকতা, সন্ত্রাসবাদী বিভিন্ন বিষয়ের উপর মাথায় রেখে সে দেশের ভিসাকে নিয়ন্ত্রণ করেছে বা বন্ধ করে দিয়েছে বললে অত্যুক্তি করা হবে না। এরপরই প্রিন্স মোহাম্মদ বিন সালমানের যে গলায় জুতোর মালা পরিয়ে সেখানকার জঙ্গি জিহাদি গোষ্ঠী, তারা একেবারে অসম্মান করেছে, অত্যন্ত গরিত কাজ করেছে বলে বড় অংশ মনে করছে। তারপর কী হয়েছে, তারপর সৌদি জুড়ে সেখানকার বিভিন্ন সিটিগুলো, রিয়াদ, দুবাই, সব জায়গা থেকে একেবারে বাংলাদেশি দেখলেই ধরপাকড় করা হচ্ছে এবং অ্যারেস্ট করা হচ্ছে এবং তাদেরকে একেবারে ঘাড় ধরে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত বিভিন্ন সূত্র বলছে যে প্রায় 20,000 বাংলাদেশ, গতকাল সন্ধে পর্যন্ত 20,000 বাংলাদেশিকে এভাবেই সৌদি পুলিশ তুলে নিয়ে গেছে, তাদেরকে ঘাড় ধরে দেশ থেকে বার করে দেওয়া হচ্ছে। এবং এরপরে যেহেতু সৌদি আরব বিশ্বের যে ওয়াইসি, অর্থাৎ ইসলামিক রাষ্ট্রগুলোর যে সংগঠন তাদের মাথায় রয়েছে, ফলে এই সৌদি আরব যখন বাংলাদেশ সম্পর্কে কড়া সিদ্ধান্ত নিচ্ছে, তখন বিশ্বের বাকি যে ইসলাম ধর্ম অবলম্বনকারী দেশগুলি আছে তারাও বাংলাদেশের উপর থেকে হয়তো হাত তুলে নিতে পারে। কতটা বিভীষিকাময় অবস্থা সেখানকার বসবাসকারী 3 লক্ষ বাংলাদেশি যারা মূলত ডেলিভারি বয়, বিভিন্ন শ্রমিকের কাজ সেখানে করেন, সেই বক্তব্য আমরা দর্শকদের শোনাব। যারা বাঙালি আছে তারা এখন বর্তমানে ভালো নাই। কারণ হচ্ছে আমি এই কিছুক্ষণ আগে একটা রেস্টুরেন্টের ভিতরে ছিলাম, আমার সামনে থেকে 6-7 জন যারা বাইক ডেলিভারি করে, মোটরসাইকেলে ফুড ডেলিভারি করে, তাদেরকে ধরছে, চেক দিছে। চেক দেওয়ার পরে 3 জন ইন্ডিয়ান পাইছে, ইন্ডিয়ান 3 জনারে কিছু বলে নাই, সাইডে দিছে। বাঙালি 5 জনারে ধরে চলে গেছে পুলিশে। বাঙালিদের ধরতে আছে সৌদিতে নাকি কোন কারা নাকি বাঙালিরা এই যে সালমানের নামে নাকি বিভিন্ন ধরনের খারাপ কথা বলছে, ছবিতে জুতা দিয়া অপমাননা করছে, এই কারণে বাঙালিদেরকে বিভিন্ন জায়গা দিয়া ধরে নিতে আছে। আমার বন্ধু বান্ধব আছে, ভাই বাজার আছে, ওরাও বিভিন্ন ধরনের পোস্ট দিতে আছে যে বাঙালিকে ধরে নিতে আছে। অপমান করে আসলে ইসলামকে কিন্তু উপরে উঠানো যায় না, কাউকে অপমান করে কিন্তু ইসলামকে উঠানো যায় না। এটা হল যে সৌদি সরকার, তারা ভালোই জানে যে তারা কি করতে হবে, সেটা তারাই ভালো জানে। দিদি, যেভাবে তিনি বললেন যে তথ্য উঠে আসলো, তাতে দুবাই ডোজ, এই দুবাই ডোজে কার্যত দিশাহারা হয়ে গেছেন মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে দেশের ঘাড়ে মোহাম্মদ ইউনূস একটা অনাকাঙ্ক্ষিত যুদ্ধ চাপিয়ে দিচ্ছেন। এরকম একটা অসম, একটা বিভৎস অবস্থার মধ্যে বাংলাদেশ আর 2-1 মাসের মধ্যেই প্রবেশ করতে চলেছে বলে একটা বড় অংশ মনে করছেন। একেবারে সত্যজিৎ, এখান থেকেই আমরা আলোচনাটা আরও একটু প্রসারী করব, কারণ এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। আমি রাজাগোপাল বাবুকে স্বাগত জানাবো। একাধিক বিষয় আসছে, প্রশ্ন রয়েছে সত্যজিৎ, যা একে একে রাজাগোপাল বাবুর কাছেও আমরা যাব। সত্যজিৎ, একদম রাজাগোপাল বাবু, যে বিষয়টা আপনার কাছে আসবো, যে আমেরিকা বা ডিপ স্টেট বলা ভালো, তারা হাসিনাকে উৎখাত করেছিল সেন্ট মার্টিনের জন্য, তাদের পলিসি ছিল। এবং বলা হয় আমেরিকা কখনো তাদের পলিসি চেঞ্জ করে না, তাদের এই আগ্রাসন চলতেই থাকে বলে একটা বড় অংশ মনে করে বা বিতর্ক আছে। তো সেই আমেরিকা বর্তমানে মায়ানমারের একটা অংশের উপর তারা নিয়ন্ত্রণ চাইছে এবং একই সঙ্গে তারা সেন্ট মার্টিন চাইছে এবং কক্সবাজার। ফলে পার্বত্য চট্টগ্রামকে হাতছাড়া হতে চলেছে এবং বাংলাদেশের 10ম, 9ম এবং 24তম যে ডিভিশন, আর্মি ডিভিশন, তাদেরকে ডেপ্লয়েড করে দেওয়া হয়েছে কক্সবাজারের শীতলখালিতে। বলা হয়েছে যে আমেরিকার নির্দেশেই মূলত তারা প্রক্সি ওয়ারে ইনভলভ হবে মায়ানমারের সঙ্গে। মায়ানমার তো ছেড়ে কথা বলবে না। ফলে কতটা বিভৎস, ভয়ঙ্কর অবস্থার মধ্যে বাংলাদেশকে ঠেলে দিচ্ছে এই মোহাম্মদ ইউনূস এবং তার সিন্ডিকেট বলে আপনার মনে হয়? হ্যাঁ, দেখুন, যেটা হচ্ছে মিয়ানমারে, আমার যেটুকু উপলব্ধি, তাতে আমেরিকা কিন্তু চাইনিজ কন্ট্রোলটা নিয়ন্ত্রণ করতে চাইছে মিয়ানমারের ওপরে। মিয়ানমার চায়না ইকোনমিক করিডর সেখানে হয়েছে, সিমিলার টু চায়না পাকিস্তান ইকোনমিক করিডর। এখানে মানে ব্যাপক চায়না তাদের নিয়ন্ত্রণ করেছে, মিলিটারি জুনতা, এদেশে যে আর্মি গভর্নমেন্ট রয়েছে, 21 সালে নির্বাচিত সরকারকে তারা উৎখাত করেছিল। তো যাই হোক, এই মিলিটারি জনতাকে আমেরিকা সরাতে চায়, কেননা এরা বড্ড বেশি চীনকে পাত্তা দিচ্ছে এবং চীনকে মানে
মারাত্মকভাবে এই এলাকায় প্রবেশ করতে দিচ্ছে। সেখানে ভারতেরও কলাদান প্রজেক্ট ছিল, আমরা মিয়ানমার ধরে মণিপুর ধরে একেবারে সাউথ ইস্টে যাবার কথা কলাদান প্রজেক্টের মাধ্যমে আমরা ভেবেছিলাম। তো যাই হোক, সেটা কিছুটা আটকেছে এবং মণিপুরে যে অশান্তি সৃষ্টি হলো সেটা বুঝতে হবে অনেকটাই এই আমাদের এই কলাদান প্রজেক্টটাকে আটকে দেবে। এখন আমেরিকার যারা কারেন্ট প্রশাসন আছে আপনারা জানেন যে তারা প্রত্যন্তভাবে চীন বিরোধী, যেভাবে ট্যারিফ ওয়ারে ট্রাম্প লেগেছেন, ট্রাম্প চীনকে ভীষণভাবে নিয়ন্ত্রণ করতে চাইছেন, কেননা উপায় নেই। এখন এই জায়গায় দাঁড়িয়ে আরাকান আর্মিকে তারা সাহায্য নিচ্ছে, আরাকান আর্মি এবং ব্রাদারহুড অ্যালায়েন্স যারা মিলিটারি জনতার সঙ্গে লড়াই করছে, এবং বাংলাদেশকে বলা হয়েছে তোমরা লজিস্টিক সাপোর্ট, আপনি যে সমস্ত কমান্ডের কথা বললেন তাদেরকে ব্যবহার করা হয়েছে, বলে তোমরা লজিস্টিক সাপ্লাই করবে, কেননা মিয়ানমারে খাবার দাবার মিলিটারি প্রচন্ড অসুবিধা। তাই এই বাংলাদেশের এই চট্টগ্রাম একদমই সঠিক রাজাবাবু বলছেন যে লজিস্টিক্স সাপোর্ট পুরো রসদটা বাংলাদেশ থেকে যাবে, এবং সেটা যখনই যাবে তখন মায়ানমার ও বাংলাদেশকে ছেড়ে কথা বলবে না। বিপজ্জনক অবস্থা। রাশিয়ার গোয়েন্দা বাহিনীর সেই আগাম আশঙ্কাই হয়তো সত্যি হতে চলেছে। তিথি, একেবারে সত্যি, এখান থেকে আমরা আলোচনায় আসবো, কারণ এই আগাম যে কথা বলা হচ্ছে তা সত্যি হওয়ার পথে, যেমনটা তুমি বলছিলে বা রাজগোপাল বাবু বলছিল, বা এর পাশাপাশি ভারতের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, বা মুসলিম বিশ্ব তারা সত্যি হাত সরিয়ে নিচ্ছে কিনা, এই সমস্ত বিষয়ে প্রশ্ন রয়েছে। রাজগোপাল, ফিরে এলাম বিরতির পর। দেখুন, একাধিক প্রশ্ন, কারণ এই আন্তর্জাতিক চাপ যেভাবে চতুর্দিক থেকে বাড়তে শুরু করেছে, বা আন্তর্জাতিক চালে, কূটনৈতিক চালে সত্যি কি এবার বাংলাদেশ যুদ্ধ জালে জড়িয়ে পড়ছে, তা নিয়ে আমরা কথা বলছি। নিউজরুম থেকে চিফ রিপোর্টার সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। সত্যজিৎ, হ্যাঁ রাজাগোপাল যা বলছিলেন খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ লজিস্টিক সাপোর্ট যাবে বাংলাদেশ থেকে, সেখানে মার্কিন ঘাঁটি তৈরি হবে, যার বিরোধিতা করেছিলেন শেখ হাসিনা, দেশের সার্বভৌমত্ব রক্ষার চেষ্টা করেছিলেন, ঠিক সেটাই নিজেকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য এবং নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য সেই বক্তব্যে, সেই চুক্তিতে রাজি হয়েছেন মোহাম্মদ ইউনূস। কতটা ভয়ঙ্কর ছবি বাংলাদেশের মানুষের জন্য আগামী দিনে আসতে চলেছে? হ্যাঁ দেখুন, মানে বাংলাদেশকে এই প্রকল্পে আমার ধারণা নেওয়া হয়েছে, কেননা আমাদের মণিপুর অঞ্চলে যে অশান্তি চলছে তার ফলে হয়তো আমাদের একটা যুদ্ধের চলাকালীন যে লজিস্টিক সাপোর্ট দেওয়ার মতন মানে হয়তো সেটা ব্যাঘাত ঘটতে পারে, এইভাবেই হয়তো ভারত সেখানে এগিয়ে আসেনি। তবে ভারতের সঙ্গে আরাকান আর্মির যথেষ্ট যোগাযোগ আছে, এবং কিন্তু আরাকান যে জায়গায় সংঘর্ষ বাঁধবে বলে আমার ধারণা, সেটা হচ্ছে যে রোহিঙ্গিয়াদের ফেরত দেওয়ার ব্যাপারটা। মিলিটারি জুনটা রোহিঙ্গিয়াদের পছন্দ করে না, তাড়িয়ে দিয়েছে। আরাকানও তারা হচ্ছে একেবারে বুদ্ধিস্ট, তারাও যে রোহিঙ্গাদের সঙ্গে যে মিল করতে পারবে সেটা নয়। এখন রোহিঙ্গিয়া যে সালভেশন আর্মি যেটা তৈরি হয়েছে, এবং তারা কতটা আরাকান আর্মির সঙ্গে বুঝে উঠতে পারবে সেগুলো সন্দেহ আছে। আবার চীন, যখন আপনি মিয়ানমারে আমেরিকান আর্মির লক্ষ্য হচ্ছে যে চীনের আধিপত্যটাকে নষ্ট করা, চীনও সেখানে কিন্তু বাংলাদেশের উপর চাপ বাড়াতে। তাহলে কি দুটো, আপনি যা বলছেন একদম সঠিক কথা বলছেন, যেটা আন্তর্জাতিক মহল ইতিমধ্যে আলোচনা করছে, দুটো বৃহৎ শক্তি চীন এবং আমেরিকা, তাদের এই যে মানে দড়ি টানাটানি বা যে ব্যাটেল তৈরি হচ্ছে, তার মধ্যে কি ফেঁসে গেল বাংলাদেশ? অর্থাৎ দুটো বৃহৎ শক্তির এই দড়ি টানাটানির মধ্যে বাংলাদেশ কি হাঁসফাঁস অবস্থার মধ্যে প্রবেশ করতে চলেছে? হ্যাঁ দেখুন, মানে বাংলাদেশকে যেটা সুন্দরভাবেই বলেছিলেন যে 80,000 রোহিঙ্গিয়াদের ফেরত পাঠানো হবে, এখন সেটা আমেরিকা চেষ্টা করবে, কতটা আরাকান আর্মি মেনে নেবে সন্দেহ আছে। কিন্তু যখন যুদ্ধ হচ্ছে, আপনি জানিয়েছেন, আমি শুনছিলাম, খুব সুন্দরভাবে বলছিলেন, মিয়ানমার আর্মি কিন্তু যথেষ্ট পাওয়া, তাদের হাতে নতুন অস্ত্রশস্ত্র ব্যাপকভাবে রয়েছে, এবং আরাকান আর্মিরও হাতে অস্ত্র রয়েছে। আমাদের ভারতকে তো সতর্ক থাকতে হতে এই অস্ত্রগুলো না জঙ্গিরা নিয়ে পড়ে। তো যাই হোক, যে এখন বাংলাদেশ যখন এরকম একটা গ্যাম্বলিং করলো, যেটা যার হিন্টস আপনি দিয়েছেন, একটা গ্যাম্বলিং এর মধ্যে গেল, তারা কেয়ারফুলি এড়িয়ে যেতে পারতো, কিন্তু আমেরিকার সমর্থন পাওয়ার জন্য বেপরোয়া বাংলাদেশ, তাই এই যুদ্ধে তারা অংশগ্রহণ করছে।
এবং এর ফলে কিন্তু চীন কিন্তু বাংলাদেশকে হয়তো ছেড়ে কথা বলবে না। খুব গুরুত্বপূর্ণ এবং- বলছেন, চীনও এরপর বাংলাদেশকে ছেড়ে কথা বলবেন না, কারণ মোহাম্মদ ইউনূস কিছু কথা বলেছিলেন। আমি চট করে একটা বিষয় আপনাকে জানাই, খুব সংক্ষেপে বিষয়টা বলবো যে নির্দিষ্টভাবে যখন ওয়াকারুজ্জামান রাশিয়ায় গেছিলেন, সম্ভবত গোয়েন্দা রিপোর্ট আসছে, তাকে বলা হয়েছিল যে চট্টগ্রামে শান্তি ফেরান, না হলে কিন্তু পার্বত্য চট্টগ্রামে এন্টায়ারলি রংপুর ডিভিশন হাতছাড়া হবে। তাকে রাশিয়া বলা হয়েছিল, কারা বলেছিল, কোন মহল, আমি সে বক্তব্যে যাচ্ছি না টেকনিক্যাল কারণে। আমাদের বক্তব্য যে ইতিমধ্যেই মাহফুজ আলম দুদিন আগেই একটা ম্যাপ তিনি প্রকাশ করেছেন ফের, তাতে সালতানাত বাংলা বলে তিনি একটি ম্যাপটায় এন্টায়ারলি আসাম, ওড়িশা এবং বাংলার ছবি দিয়ে সেই বিতর্কিত ম্যাপ তিনি প্রকাশ করেছেন। এবং তার পাশাপাশি এটা অনেকে মনে করছেন যে বাংলাদেশে কোনো ভুল পদক্ষেপ যদি হয়, তাহলে রংপুর ডিভিশন, যেটা রাজশাহী ডিভিশন থেকে ভেঙে বেরিয়ে আলাদা ডিভিশন হয়েছে, সেটি বোধহয় হাতছাড়া হতে চলেছে। সেই সম্ভাবনা অত্যন্ত তীব্র। কতটা আশঙ্কা সত্যি হতে পারে যদি বাংলাদেশ কোনো মিস অ্যাডভেঞ্চারে যায়, রাজাগোপালবাবু? হ্যাঁ, দেখুন মানে একটা তো পরিষ্কার যে আরাকান আর্মি তারা কিন্তু মানে তাদের নজর কিন্তু বাংলাদেশের উপর রয়েছে, কক্সবাজার, চট্টগ্রাম এলাকায়। অনেক বিদেশি রিপোর্ট বলছে তারা নাকি বাংলাদেশের বেশ কিছু অংশ দখল করে ফেলেছে। তো যাই হোক, সেটা তো আমরা এখনো কনফার্ম নিউজ আমাদের কাছে নেই। তবে এটুকুন পরিষ্কার যে যেহেতু বুদ্ধিস্ট অনেকে রয়েছেন, তারা অত্যন্ত বিপন্নতার মধ্যে রয়েছে এবং তারা সংখ্যালঘু বাংলাদেশে, তারা কিন্তু আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করতে পারছে এবং এর ফলে এবং তারা এই যে রোহিঙ্গারা সেখানে রিফিউজি ক্যাম্পে রয়েছে, প্রায় আপনি যেটা বললেন 12 লক্ষ রোহিঙ্গারা রয়ে গেছে নানানভাবে। এবং এই যে যারা রয়েছেন বুদ্ধিস্টরা সেখানে, তাদেরও নানানভাবে বিপন্ন হয়েছে। তারাও তাদের লড়াই করার মতন তারাও সশস্ত্র সংগ্রামে যাবার কথা, মানে একেবারে মার্কাটের অবস্থা। একদম সঠিক কথা বলছেন আপনি, যে দুটো বৃহৎ শক্তির সঙ্গে ভারতবর্ষকে যুক্ত করে নেব, তাহলে 3টি বৃহৎ শক্তি, তার মধ্যে পড়ে স্যান্ডউইচের মতো অবস্থা কী হবে বাংলাদেশের? কারণ যে তথ্য আমাদের কাছে গোয়েন্দা রিপোর্টে আসছে যে মুর্শিদাবাদের এই ভয়াবহ ঘটনার পর আমরা আর বাংলাদেশকে কোনোভাবে হালকা করে নিতে পারি না, যে কারণে বাংলা, বিহার, অসম সীমান্তে যে তথ্য আমাদের কাছে আসছে ডিফেন্স সূত্রে, যে আমাদের সেনাবাহিনীর ইন্টিগ্রেটেড ব্যাটেল গ্রুপ বা আইবিজি বলি আমরা সংক্ষেপে, সেই আইবিজির যে বিশাল সংখ্যক যে ফোর্স, তারা রেডি আছে বাংলাদেশ সীমান্তে। একই সঙ্গে আমাদের অ্যাপাচি হেলিকপ্টার, আমাদের MMM হাউজার এবং সমস্ত যে অস্ত্র বা আমাদের সশস্ত্র সমর বাহিনী, তা ইতিমধ্যে পূর্বাঞ্চলীয় সীমান্তে রেডি আছে। কোনো রকম যদি আর কোনো মিসঅ্যাডভেঞ্চার বাংলাদেশের ইউনূস সরকার করতে চায়, তাহলে সেক্ষেত্রে সেটা মারাত্মক হয়ে যাবে। বাংলাদেশ সেই যে প্রবল চাপ নিতে পারবে না। একদমই তাই। এবং এখান থেকে এই প্রবল চাপের মুখে পড়ে বাংলাদেশ বা মোহাম্মদ ইউনূস তিনি কোন পথে হাঁটেন, কি সিদ্ধান্ত নেন, সেদিকে অবশ্যই পরবর্তীতে আমাদের নজর থাকবে। আপাতত 0 আওয়ার যেহেতু শেষ করবার সময় এসেছে, ধন্যবাদ জানাবো রাজগোপাল বাবুকে, ধন্যবাদ জানাবো চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি। এবং এর পরবর্তী অবস্থান, পরিস্থিতি, সমস্ত দিকে আমাদের নজর থাকবে, কারণ যেভাবে বিভিন্ন চাপে আর জালে জড়িয়ে যাচ্ছেন মোহাম্মদ ইউনূস, তিনি কিভাবে এই জালছেদ করে বেরিয়ে আসেন, কোন পথ দেখান বাংলাদেশের মানুষকে, সেই আপডেটও আমরা আপনাদের দেবো। আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।